আমরা এই ঝর্ণার ওপরে কাঠের ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, আমাদের রীতিমতো পা কাঁপছে ভয়। সুনীল গঙ্গোপাধ্যায়ের ওই কাকাবাবুর উপন্যাসটা ছিল না, ভয়ঙ্কর সুন্দর। তবে সভ্যতার অভিশাপ আমার সামনে ছড়িয়ে পড়ে আছে। বুবু, এক্ষুনি যদি কোনো চিতাবাঘ বেরিয়ে আসে তখন মানে এখানে বসে তোমরা এই ওয়াটারফলসটাকে হেভি উপভোগ করতে পারবে। আস্তে আস্তে। ও ভাই, এখানে কিন্তু খুব চাপ, তোমরা যারা আসবে তারা একটু কেয়ারফুলি, কারণ এই মির্চাইয়া ওয়াটারফলের যে কাঠের ব্রিজটা এটা কিন্তু ভাঙা। গাছ থেকে শিকড় চলে গেছে পুরো জলের খোঁজে এই কুয়োর তলা অবধি। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। পালামো ফোর্টের এই রূপ আমি আমার সারা জীবনে ভুলবো না। সেই মাই ব্যবস্থা করে দিয়েছে, তার বুক চিরে এই জলের ধারা নেমে আসছে। গত পর্বে নেতারহাটের প্রাকৃতিক দৃশ্য দেখা আর সাইট সিন করার পর আজ আমাদের গন্তব্য বেতলা। দেখব ভরা বর্ষায় ঝাড়খণ্ডের সর্বোচ্চ জলপ্রপাতের সেই দৃশ্য যা প্রকৃতি প্রেমীদের মনে গেঁথে থাকবে বহুদিন। সন্ধান দেব এমন এক চমৎকার জায়গার যেখানে নিজের মানুষের সাথে বসে শান্তিতে কাটানো যায় ঘন্টার পর ঘন্টা। ফিরবো এমন এক জঙ্গল থেকে যেখানে বিকাল 4টের পর আর কারো দেখা মেলে না। সাথে সাক্ষী থাকবো এমন এক ইতিহাসের যেখানকার প্রতিটি কোণে লুকিয়ে রয়েছে যুদ্ধ, ভালোবাসা আর বিদ্রোহের ছাপ। সেখানকার বাতাসে মেশে মহুয়ার গন্ধ, চোখ বুঝলেই ভেসে ওঠে স্বপ্নের ছন্দ। যে একবার যায় ফিরে চায় বারবার। বেতলার বনে থাকে প্রকৃতির সুখের সম্ভার। তাহলে চলো, আর দেরি নয়, আমি লীনা ওরফে পুটুস তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে বরং আজকের এই গল্পটা ধরি, ব্লগটা শুরু করি। গুড মর্নিং ফ্রম নেতারহাট। আজকে 6 আগস্ট, এখন ওই সকাল 6টার আশেপাশে। আমাদের আজকে প্ল্যান ছিল কোয়েল ভিউ পয়েন্টে গিয়ে সানরাইজ দেখবো, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে সকাল থেকে বৃষ্টি এবং আকাশ মেঘলা, যেমনটা বর্ষাকালে খুব স্বাভাবিক। তাই আমরা তাড়াহুড়ো করিনি, বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম। এখন বৃষ্টি থেমেছে, মোটামুটি আকাশও পরিষ্কার। তো সূর্যের প্রথম আলোতে কোয়েল ভিউ পয়েন্টকে কেমন লাগে সেটাই আমরা দেখি। হোটেল রবি অ্যান্ড শশী থেকে এবারে আমাদের বিদায় নেওয়ার পালা। প্রপার্টিটা কিন্তু বেশ বড়সড়, সাথে এনেদের সার্ভিসও মোটামুটি ছিল। তবে হ্যাঁ, খাবারের প্রাইসটা ছিল একটু হাই। যদিও নেতারহাটের সমস্ত হোটেলেই কিন্তু এই সেম ব্যাপার রয়েছে। চলেছে কোয়েল ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এই জায়গাটা সানরাইজ দেখার জন্য বিখ্যাত। হোটেল রবি অ্যান্ড শশী থেকে কোয়েল ভিউ পয়েন্টের দূরত্ব 1 কিলোমিটারের মধ্যেই। আমরা অবশেষে চলে এসেছি কোয়েল ভিউ পয়েন্টে। যেমনটা বলছিলাম আর কি, মেঘে ঢাকা আকাশ, সূর্যের তো দেখা নেই, কিন্তু এই মেঘলা ওয়েদারে আমার চোখের সামনে কোয়েল ভিউ পয়েন্টের পাইন বনকে অদ্ভুত সুন্দর লাগছে। কোয়েল ভিউ পয়েন্ট কিন্তু আমাদের যে হোটেলে আমরা ছিলাম রবি অ্যান্ড শশী, সেখান থেকে খুব কাছেই। অ্যাকচুয়ালি নেতারহাটের সমস্ত দেখার জায়গাগুলোই 10 কিমি রেডিয়াসের মধ্যে। তাই তোমরা যারা নেতারহাটে আসবে, সাইটসিং করার জন্য খুব বেশি সময় তোমাদের অপচয় হবে না। আমি আমার ক্যামেরাটা ঘোরাই এখন, কি সুন্দর লাগছে দেখো পাইন বনটাকে। বুবু, কাল বিকেলে তো ঢুকেছিলে পাইন ফরেস্টে, আজকে কোয়েল ভিউ পয়েন্টে পাইন বনে এসছো, কোনটা বেটার লাগছে? অবশ্যই এটা, এই পাইন বনের সাথে আর কোনো কিছু তুলনা হবে না। আমি তোমাকে যেটা বলছিলাম যে আমার মানে যদি কেউ বলে জঙ্গল, পাহাড় নাকি সমুদ্র, কোনটা বেশি ভালো লাগে, আমার তো পাহাড় অবভিয়াসলি ভালো লাগে। কিন্তু এখানে এসে মানে সেই কি বলবো, সেই ধারণাটাই যেন বদলে যাচ্ছে। আমার অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। হ্যাঁ, বুবু যতটা এক্সপ্রেসিভলি বলতে পারছে, আমি হয়তো ততটা এক্সপ্রেসিভলি বলতে পারছি না। প্রকৃতি এখন এত সবুজ, এত মায়াবী, সে যেন কোনো ঠিক সিনেমা সেট ফুললি কালার গ্রেড করা। বিন্দু মাত্র রঙের অভাব নেই এই সময়, বিন্দু মাত্র। ওহ, ফাইনালি সকালের হালকা কুয়াশার পর্দা ধীরে ধীরে পাতলা হয়ে সূর্যের নরম সোনালি আলোচ্ছটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। ওই যে দূরে দেখছো ছোট্ট সাদা রেখা, ওটাই হলো কিন্তু কোয়েল নদী।
উপরে মেঘের আনাগোনা আর নিচে সবুজের সমারোহ। অপূর্ব সত্যি, প্রকৃতি যেন নিজেই এখানে একটা ক্যানভাস, আর তার সবচেয়ে প্রিয় রং হলো সবুজ। জানি এই সুন্দর দৃশ্যপটের মধ্যে আমার এখন বলা কথাগুলো একটু হয়তো তোমাদের কানে কটু শোনাবে, তবে সভ্যতার অভিশাপ আমার সামনে ছড়িয়ে পড়ে আছে। কোয়েল ভিউ পয়েন্টের ব্রেথ টেকিং দৃশ্য উপভোগ করার পর এখন আমরা চলেছি নেতারহাট লেকে। গতকালও এসেছিলাম, অ্যাকচুয়ালি জায়গাটা আমার মনে ভীষণভাবে দাগ কেটেছে বলতে পারো, তাই শেষবারের মতো আর একবার সচক্ষে দেখা, এই আর কি। হোটেল ফিরতি পথে আমরা এখন দাঁড়িয়ে আছি নেতারহাট লেকের সামনে। আমরা দুজন এখানে, আর কেউ নেই মানে কেউ নেই। পুরো লেকের চারিদিকটা ফাঁকা, হু হু করে হাওয়া হয়েছে। কি অদ্ভুত শান্ত লাগছে জায়গাটা। ওই যে দূরে দেখতে পাচ্ছ কি, এই লেকে কিন্তু বোটিংও হয়। সো ফাইনালি নেতারহাটকে টাটা বলার পালা। অনেক কিছু ফেলে যাচ্ছি, অনেক কিছু, কথা দিচ্ছি আসবো আবারও। বলেছিলাম না, অনেক সময় গন্তব্যের চেয়েও এই যাত্রাপথ আরো বেশি রোমাঞ্চকর হয়ে ওঠে। আচ্ছা তোমরাই বলো, এমন মায়াবী রাস্তার প্রেমে না পড়ে কি থাকা যায়? তোমরা চাইলে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো, কারণ তোমাদের এই কমেন্টগুলো আমাদের কাছে খুবই মূল্যবান। চাইলে আমাদের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারো, কারণ ওখানে আমরা আমাদের ট্রাভেলের বিভিন্ন ফটো আর ভিডিও শেয়ার করে থাকি। অনেকে মনে করে বেতলার মেন অ্যাট্রাকশন বেতলা ন্যাশনাল পার্ক, তবে বর্ষাকালে যেহেতু এটা বন্ধ থাকে, তাই রাঁচি থেকে নেতারহাটে এসে আবার অনেকে রাঁচিতেই ফিরে যায়। এক্ষেত্রে তারা বেতলাটা স্কিপ করে। তবে আমি বলবো প্লিজ করো না, প্লিজ, কারণ এই বর্ষায় বেতলার যে কি রূপ তা নিজে চোখে না দেখলে সত্যিই তোমরা বিশ্বাস করবে না। যেতে যেতে একটা গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। তোমরা যদি রাঁচি থেকে নেতারহাট আসার প্ল্যান করো, তাহলে দুভাবে আসতে পারো। এক, তোমরা কার রিজার্ভ করে আসতে পারো, বা 2 নম্বর, তোমরা রাঁচি থেকে বেশ কিছু বাস ছাড়ে দিনের বেলা 12টা অবধি, সেই বাসে আসতে পারো। তবে আমি এখানে এসে এবং এখানকার লোকজনের সাথে কথা বলে যা বুঝলাম, যে বাসে করে আসার প্ল্যানটা খুব একটা ট্রুথফুল না। কিরকম আমি বলি, এখানে ধরো তোমরা বাসে করে চলে আসলে, সেটা কোনো বড় ইস্যু না, কিন্তু এখানে তো অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো তোমাদের এক্সপ্লোর করতে হবে। তো সেই পয়েন্টগুলো, ধরো তুমি এ পয়েন্টে আছো, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট বা সি পয়েন্টে যেতে হবে। এই এ পয়েন্ট থেকে বি পয়েন্ট বা সি পয়েন্টে যাওয়ার জন্য কিন্তু তোমাদের এখানকার কোনো গাড়ি পাবে না। আর পেলেও সারাদিনে সাইট সিন করার জন্য যে খরচ তোমাদের পড়বে, সেই টাকায় তোমরা রাঁচি থেকে নেতারহাট এসে সাইট সিন করে নিতে পারবে। আমরা যার সাথে ঘুরেছিলাম সেই দাদার ফোন নাম্বার আমি দিয়ে দিলাম, পারলে তোমরা যোগাযোগ করে নিতে পারো। তো বলো, এই ল্যান্ডস্কেপটাকে তোমরা কি বলবে? দেখে কি মনে হচ্ছে এটা আফ্রিকার কোনো ভ্যালি নাকি কাশ্মীরের? আমরা এখন চলেছি ঝাড়খণ্ডের সর্বোচ্চ জলপ্রপাত লোদ জলপ্রপাত দেখব বলে। তবে জানি না কেন বললে বিশ্বাস করবে কিনা, মনে হচ্ছে যেন এ পথের যাত্রা পৃথিবীর থেকে আলাদা হয়ে যাওয়া এক যাত্রা। যেন মনে হচ্ছে প্রকৃতি তার সমস্ত মায়া মমতা দিয়ে নিজের রাজ্যে আমাদেরকে টেনে নিতে চাইছে। তোমরা যারা সোনার কেল্লা সিনেমাটা দেখেছো, তাদের নিশ্চয়ই মন্দার বোস চরিত্রটা মনে আছে। মন্দার বোস ওই সিনেমাতে সময় সময় তানজানিকার কথা মনে পড়ে যায়, আফ্রিকার কথা মনে পড়ে যায়, ব্রাজিলের কথা মনে পড়ে যায়, এরকম বলছিল। আমাদের নেতারহাট থেকে বেদলা যাওয়ার পথে রাস্তার দুপাশে প্রকৃতির যে রূপ, আর সেই যে রূপ প্রতি ক্ষণে ক্ষণে পরিবর্তিত হচ্ছে, আমার সেটা দেখে শুধু ওই বারবার মনে পড়ছে, আরে এই দৃশ্যটা তো কাশ্মীরের মতো, আরে এই দৃশ্যটা তো এখানকার মতো, আরে এই দৃশ্যটা তো নর্থ বেঙ্গলের মতো। মারাত্মক সুন্দর, মারাত্মক সুন্দর। বেতলা যাওয়ার পথে একটা অদ্ভুত জায়গাতে দাঁড়ালাম। এই যে দেখছো জল আসছে, এটা কিন্তু এই পাহাড়ের একদম ভেতর থেকে জলটা আসছে, এবং এখানে এই যে স্থানীয় দাদারা সব জল ভরে বাড়ি নিয়ে যাচ্ছে।
দাদারা বলছে যে ওরা সারা বছর এখানকার জলই খায়, আর এই জল সারা বছরই পড়ে, মানে কোনো দিন বন্ধ হয় না। দারুণ, মনটা ভরে গেল জল খেয়ে। কি ঠান্ডা, আর একটু একটু মিষ্টি আছে জলটার মধ্যে, মানে জলের কোনো স্বাদ হয় না তাও আর কি, মানে মিনারেল ওয়াটারটা যেমন একটু আমাদের চিটকুটে মতো লাগে, এই জলটা একটু একটু মিষ্টি। আমার মনে হয় প্রকৃতি তো মা, এখানে তো আর এর সন্তানরা কোথাও বোরিং ওয়াটার বা পিউরিফাইড ওয়াটার পায় না, তাই সেই মাই ব্যবস্থা করে দিয়েছে, তার বুক চিরে এই জলের ধারা নেমে আসছে, আর যুগের পর যুগ এখানকার লোক এই জলের ওপরে নির্ভর করে বেঁচে রয়েছে। খুব ভালো লাগছে। কখনো হালকা কখনো গাঢ়, চারিদিকে শুধুই সবুজের সমারোহ, মাইলের পর মাইল জুড়ে শুধুই সবুজে ভরা জমি, আর মাঝে মধ্যে চোখে পড়ে এক আধটা জনবসতি। এই তো চলেই এসেছি প্রায়। ওই যে দূরে পাহাড়টা দেখছো, ওর পাশে থেকে আর একটুখানি গেলেই পড়বে সেই সুউচ্চ জলপ্রপাতের দেখা। এটা হলো লোধ ওয়াটারফলসে যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে বাইক বা 4 হুইলার চলে যায় একেবারে ওয়াটারফলসে যাওয়ার আগে সিঁড়ি অবধি। তবে আমরা যখন গিয়েছিলাম তখন জলপ্রপাতের ওখানে কাঠের ব্রিজ ভাঙা ছিল, তাই এই 1.5 কিলোমিটার রাস্তা আমাদেরকে হেঁটেই যেতে হয়েছিল। আমরা হাঁটছি তো হাঁটছি তো হাঁটছি, এই রাস্তায় আমরা একটা জনপ্রাণী দেখতে পেলাম না। আচ্ছা, আমার এখন যেটা মনে হচ্ছে বুবু, এক্ষুনি যদি কোনো চিতাবাঘ বেরিয়ে আসে তখন? বাজে কথা বলবো না। লোধ ওয়াটারফলসে যাওয়ার আগে রাস্তায় তোমরা পেয়ে যাবে কিছু খাবার দোকান, চা, ম্যাগি, ডিমের অমলেট তো পেয়েই যাবে, তবে হ্যাঁ সঙ্গে কিন্তু অবশ্যই ক্যাশ ক্যারি করো। আর এখানে রয়েছে একটা ওয়াশরুম, পানীয় জলের ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। এমন বৃষ্টি হয়েছে গেট এরা বন্ধ করে রেখেছে, কারণ ভেতরে তো ওই ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে না। গেট বন্ধ থাকলেও পাশে থেকে কিন্তু রাস্তা রয়েছে এই স্বর্গের সিঁড়ি বেয়ে উপরে উঠে সেই মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য। হাঁটতে হাঁটতে আমার মতো যদি এরকম কষ্ট হয় তাহলে এখানে বসার জন্য বেঞ্চও রয়েছে, সেখানে তোমরা বসে রেস্ট নিতে পারো, কিন্তু আপাতত আমরা বসছি না। এটা দেখে আমাদেরকে ফিরতে হবে, এখন সারাদিন বাকি আছে, সারাদিন 400টা সিঁড়ি ওঠা, তাও আবার আগে 1.5 কিলোমিটার মতো রাস্তা হেঁটে আসা, সত্যিই তাই একটু কষ্ট হচ্ছে। এই দেখো আমাদের পিছু পিছু আর এক বন্ধুও আসছে। উফ, সত্যিই কষ্ট হচ্ছে গো উঠতে। এইটুখানি উঠতে আমাদের দুবার বসতে হলো, বাপ রে বাপ। আমাদের একটা 1.5 কিলোমিটারের হাইক ছিল, আর পুরোটাই কিন্তু অল্প হলেও মোটামুটি স্টিফে, যার জন্য কষ্টটা হচ্ছে। ঠিক, চলো আর বসে সময় নষ্ট না করে আমরা রওনা দিই। ঝাড়খণ্ডের সর্বোচ্চ জলপ্রপাত আজ আমার চোখের সামনে। প্রকৃতি প্রেমীদের কাছে এই এক গোপন রত্নের মতো, এর গর্জনময় সৌন্দর্য সত্যিই দেখার মতো। এই জলপ্রপাতের পড়ার গতি এতটাই তীব্র যে লক্ষ্য করো, ধোঁয়া বেরোচ্ছে চারিদিক থেকে। এই হলো সেই লোধ ফলসের বিখ্যাত কাঠের ব্রিজ, যেটা আনফরচুনেটলি ভীষণ বৃষ্টিপাতে ভেঙে গিয়েছে। এখন কাঁটাদারের বেড়া টেড়া দিয়ে পুরো গার্ড করে রাখা আছে যাতে না কেউ যেতে পারে। নর্মালি রিপেয়ার হয়ে যাওয়ার পরে তোমরা এর মধ্যে দাঁড়িয়ে ওই ওয়াটারফলসকে দেখতে পারবে। প্রায় 468 ফুট উঁচু এই জলপ্রপাতের একটা বিশেষত্ব হলো ফলসটা যেখান থেকে পড়ছে ওইটা হলো ছত্তিশগড়ের সীমানা, আর যেখানে পড়ছে এটা হলো ঝাড়খণ্ডের সীমানা। শান্তি হলো। জলটা দারুণ না? দারুণ, সত্যি দারুণ। লোধ ওয়াটারফলস তো আমাদের দারুণ লেগেছে, দারুণ, কিন্তু ওর থেকেও ভালো আমরা এক্সাইটেড কেন জানো? এই দেখো রাস্তার মধ্যে একটা ওয়াটার ক্রসিং, বিশাল ঠান্ডা জল, শান্তি শান্তি। আমি আর বুবু না এই ছোট ছোট জিনিসেই খুশি হই, আমাদের খুশি হতে খুব বড় কিছু লাগে না। আস্তে আস্তে এসো এসো।
এটা মহুয়াটার বাজার। এখানে অনেকগুলো দোকানপাটই রয়েছে, তোমরা চাইলে এখান থেকে লোকাল ফুডও কিছু ট্রাই করতে পারো। সারাদিন আমাদের পেটে কিছু পড়ে নাই, তাই আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন একটা দোকানে পেট পুজো করার জন্য। আর তোমাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এখান থেকে তোমরা প্যাকেটজাত যাই খাবার খাও না কেন সমস্ত কিছুর কিন্তু ডেট চেক করে নিও। তো এই হলো আমাদের দুপুরের ভোজনালয়। ভাত, ডাল, আলু ভাজা, সবজি আর ছিল সাথে স্যালাড। টেস্ট ছিল দারুণ। মহুয়াডারে লাঞ্চ করে আমরা এখন চলেছি বেদলার দিকে। রাস্তা তো মারাত্মক রকমের সুন্দর, কিন্তু একটু ভয় ভয় লাগছে, কারণ এটা কিন্তু মাওয়িস্ট এরিয়া। একটু পরেই দাদা বলছে যে জঙ্গল শুরু হয়ে যাবে, তো তখন একটা হাতি বেরোনোরও ভয় থাকে। বেতলার এই রাস্তা এতটাই নীরব যে এখানে হাঁটলে তুমি নিজের নিঃশ্বাসের শব্দই সবচেয়ে বেশি শুনতে পাবে। এই রাস্তার নীরবতা আর শব্দ হাত ধরাধরি করে হাঁটে। মনে হবে যেন এখানে এলে সূর্য নিজেই এই অরণ্যের সঙ্গে লুকোচুরি খেলছে। বর্ষায় নব উন্মোচিত ঘাসের জমি, চারিদিকে শুধুই সবুজে সবুজ। আহা, চলেছে সুগা ওয়াটারফলস দেখার জন্য। তবে হ্যাঁ, শান্তি লাগছে এটা জেনে যে ওই ফলসের সিঁড়ি সংখ্যা কম, তাই ওঠানামা করতে কষ্ট হবে না। চলে এসেছে সুগা ওয়াটারফলসের কাছে। এখানে পার্কিং চার্জ 50 টাকা। আমরা এখন দাঁড়িয়ে আছি সুগা ওয়াটারফলসে। এই ওয়াটারফলসটা কিন্তু অতটা বড় না, কিন্তু বর্ষার জলে কি মারাত্মক বিপজ্জনকভাবে বইছে তোমরা শুধু দেখো। বেতলার অরণ্যে লুকিয়ে থাকা এই সুগা বাঁধ ওয়াটারফলের রূপালী জলধারা যখন পাথরের গায়ে ঝাঁপিয়ে পড়ছিল না, তখন তার উপর সূর্যের আলো খেলা দেখতে এত অসাধারণ লাগছিল, কি বলবো তোমাদের। এই ওয়াটারফলসের উপরে রয়েছে একটা কাঠের পুল, আর তার চারপাশে রয়েছে ছোট্ট কটেজের মধ্যে বসার জায়গা। চারিদিকে রয়েছে সাজানো কালো বড় বড় পাথর, যার উপর দিয়ে হাঁটা যায়। দুর্দান্ত লাগছিল জাস্ট এখানে এসে আজ। আমরা এই ঝর্ণার ওপরে কাঠের ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, আমাদের রীতিমতো পা কাঁপছে ভয়ে। বুবু, ভয় লাগছে তো এই কাঠের ব্রিজে দাঁড়াতে? হ্যাঁ, ভয় লাগছে। তার কারণ হচ্ছে লোদ ফলসে যখন গিয়েছিলাম ওখানে কাঠের ব্রিজ অলরেডি ভাঙা ছিল, আর এখানে এখন জ্যান্ত আছে জানি না কতদিন। গত 2 দিন ধরে যা দেখছি তা সত্যি ভুলবার নয়। পাহাড়, নদী, জঙ্গল আর এই মন মাতানো রাস্তা, উফ, থাকুক। আমাদের চির স্মৃতিতে এভাবেই রঙিন হয়ে থেকে যাক এই মোহময়ী দৃশ্যগুলো। আমি ডুয়ার্সে গিয়েছি বেশ কয়েকবার, তবে এইরকম ঘন ডেন্স ফরেস্টের মধ্যে থেকে আমি কোনোদিনও যাইনি। এই এমন এক অদ্ভুত থ্রিলিং অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শুধুমাত্র বলে শেয়ার করতে পারবো না। এই অভিজ্ঞতা নেওয়ার জন্য তোমাদের অন্তত একবার না একবার এই বেতলার রাস্তায় আসতেই হবে। সুগা বাঁধ ওয়াটারফল দেখে এবারে কিন্তু আমাদের গন্তব্য হলো মিরচাইয়া ওয়াটারফল দেখার। জানি না সেখানে আবার আমাদের জন্য কি নতুন ঝলক অপেক্ষা করছে। এই হলো মিরচাইয়া ওয়াটারফল। 80 থেকে 100 ফুট উঁচু এই ঝর্ণাটি কালো গ্রানাইটের উপর দিয়ে অনবরত বয়ে চলেছে। বর্ষায় অথবা পুজোর ছুটির পর এলে কিন্তু তোমরা ওয়াটারফলের এই রূপ দেখতে পাবে। ও ভাই, এখানে কিন্তু খুব চাপ। তোমরা যারা আসবে তারা একটু কেয়ারফুলি, কারণ এই মিরচাইয়া ওয়াটারফলের যে কাঠের ব্রিজটা এটা কিন্তু ভাঙা। ও
অন্য সব ওয়াটারফলসগুলোর মতো এখানেও দেখছি ঢুকতে 10 টাকা করে নিচ্ছে, কিন্তু এটা বেসিক জিনিস, একটা কাঠের ব্রিজ, এটা ওরা সারাই করছে না। এখানে তো শুধু আমাদের মতো ইয়াং অ্যাডাল্টরা আসে না, এখানে বয়স্ক মানুষেরা আসে, এখানে বাচ্চারা আসে। তো তারা বাই চান্স ক্যাজুয়ালি হাঁটতে গিয়ে যদি পা স্লিপ করে ওর মধ্যে ঢুকে যায়, তাহলে একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে যারা আসবে তারা এই বিষয়টা মাথায় রেখো। তোমরা যারা এখানে আসবে ততদিনেও যদি ব্রিজটা সারাই না হয়, একটু কেয়ারফুলি প্লিজ এই ব্রিজের ওপর থেকে হাঁটাচলা করো, না হলে কিন্তু একটু রিস্ক ফ্যাক্টর থেকে যাচ্ছে। আজ হাটবার, তাই বাজারে এত ভিড়। গ্রামের মানুষ এখানে তাদের হাতে তৈরি বিভিন্ন জিনিস, যেমন ধরো বেতের জিনিস, বাঁশের জিনিস, হাতে বোনা কাপড়, আরও অনেক কিছু এখানে বিক্রি করতে আসেন। আচ্ছা, তোমরা দূরের ওই আকাশটাকে লক্ষ্য করেছো কি? বৃষ্টি কিন্তু এই এলো বলে। পথে যেতে যেতে দেখা হলো কোয়েল নদীর সাথে, আর তারপরে শুরু হলো বেতলার গভীর অরণ্যের মধ্যে দিয়ে যাওয়ার সেই অভিজ্ঞতা। উফ, এ এক আলাদাই অনুভূতি। আচ্ছা, এবারে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার পালা। এই জঙ্গলের মধ্যে কিন্তু জিও, ভোডাফোন বা এয়ারটেল কোনো কিছুরই টাওয়ার পাওয়া যায় না। আর এই রাস্তা দিয়ে যে আমরা এখন যাচ্ছি, বিকাল 4টের পর কিন্তু এই রাস্তায় আর কারো দেখা মেলে না, কারণ চারিদিকে শুধুমাত্রই বন্য প্রাণীদের রাজ। যে কোনো মুহূর্তে তারা রাস্তায় বেরিয়ে পড়তে পারে। আর তাছাড়া তোমরা তো জানোই যে জঙ্গলের সন্ধ্যা খুব তাড়াতাড়ি নামে। এই দেখো না, এখন বাজে ঘড়ি বিকাল 3টে, তবে দেখে মনে হচ্ছে যেন এই ঝুপ করে সন্ধ্যা নামলো বলে। আমরা এখন দাঁড়িয়ে আছি বেতলা ন্যাশনাল পার্কের রাস্তায়। আমাদের সাথে একটা বড় ট্র্যাজেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি একটু দেখাই ওয়াটার পাসগুলো রাস্তার ওপর থেকে। এখানে পাথর ভাঙা ছিল, লেগে দাদার গাড়ির নিচের যে বাম্পারটা ওটা খুলে চলে এসছে। তো শুনশান রাস্তা, কেউ কোথাও নেই, আমরা একটু চাপ খাচ্ছি আর কি, মানে বুঝতে পারছি না কি হবে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, দেখা যাক। না, ভগবান সহায়, আমাদের রথ আবারও তারা আগের গতিতে ছুটে চলেছে। এখন আমাদের গন্তব্য হলো পালামৌ ফোর্ট। ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছে আমি, ভীষণ। ইতিহাসকে ছুঁয়ে দেখার তাগিদে। আমরা দুজন এখন দাঁড়িয়ে আছি পালামৌ ফোর্টে। ফোর্টে ঢোকার সিংহ দরজা, তাই ছাতা মাথায় আমরা চেষ্টা করব যতটা পারবো এই ফোর্টের মধ্যে এক্সপ্লোর করার। প্লিজ আমাদের সাথে একটু থেকো। আর প্রায় অন্ধকারও হয়ে এসছে, ফোর্টের বাইরে তো কোনো লোকজন নেই। চলো দেখা যাক ঢুকে। বেশ গা ছমছম একটা পরিবেশ। ঘন সবুজের মাঝে প্রাচীন প্রহরীর মতো মাথা উঁচু করে আজও দাঁড়িয়ে রয়েছে নীরবে এই পালামৌ দুর্গ, যার ইতিহাস আর স্থাপত্য আজও কিন্তু সবাইকে মুগ্ধ করে। এই দুর্গের দুটি অংশ, পুরাতন আর নতুন। নতুন দুর্গটি তৈরি করেছিলেন রাজা মেদিনী রায়। এই দুর্গের কিন্তু রয়েছে 3টে প্রবেশদ্বার। আরে বাস, কি গা ছমছমে ব্যাপার। আমাদের সামনে এখন দুটো রাস্তা ভাগ হয়ে গিয়েছে, একটা চলে গিয়েছে ডান দিক, আর একটা চলে গিয়েছে বাঁ দিক। ডান দিক না বাঁ দিক? চলো বাঁ দিকেই যাই। কি উঁচু পাঁচিল দেখো এদিকে। এ বাবু, আসতে চলো, সাপ খোপ থাকতে পারে কিন্তু। আমাকে আগে যেতে দাও প্লিজ। ওই দেখো একটা কিছু দেখা যাচ্ছে। কুয়ো কুয়ো কুয়ো। আরে বাস, এই কুয়াটা দেখো ভাই। ওরে বাপ রে বাপ, কি গভীর, তল দেখা যাচ্ছে না গো। একটা গাছের দেখো, গাছের শিকড় পুরো নিচে চলে গেছে। কি অদ্ভুত ড্রামাটিক লাগছে। আমরা বলে বোঝাতে পারবো না আমাদের এখন কি অদ্ভুত ফিলিংস কাজ করছে। মানে বৃষ্টি পড়ছে, আমাদের চারিদিকে জঙ্গল, একটা ভাঙা কেল্লা, আর এই কুয়োর যার কোনো তল আমরা দেখতে পাচ্ছি না। আর এই গাছটা দেখো কি ড্রামাটিক লাগছে। এই গাছ থেকে শিকড় চলে গেছে পুরো জলের খোঁজে এই কুয়োর তলা অবধি। সার্থক, সত্যি সার্থক আজকে এখানে আসা। মানে এর থেকে ভালো বোধহয় কিছু হতে পারে না। বৃষ্টির জন্য বা অফ সিজনের জন্যও এখানে লোকজনও একদমই প্রায় নেই। 2-1টা ছেলে দেখলাম ব্যাগ নিয়ে এদিক ওদিক হাঁটাচলা করছে।
আমি আর বুবু। কাল থেকে আমরা যখন এসেছি তখন থেকে প্রকৃতি তো আমাদের হাতের নাগালেই ছিল, আজকে ইতিহাসকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ছুঁয়ে দেখতে পেয়ে সত্যি ভালো লাগছে। সত্যি সত্যি উফ, অপূর্ব অপূর্ব। মানে আমি কোন বিশেষণটা প্রয়োগ করব, সত্যি আমি মানে ভাষা হারিয়ে ফেলছি। কিন্তু তোমরা প্লিজ এসো, মানে দেখার মতো এই পালামো কেলার জায়গাটা আশেপাশে। এই জায়গাটাও বোধহয় একটা বেরোনোর দরজা। তখনকার দিনে কত কি ছিল, তাই না? এটা কোনো গুপ্ত দরজাও হতে পারে। ওই যে দেখো হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের একটু দেখাই, সিল করা আছে দেখো, সোজা চলে গেছে ওই পরীক্ষার মধ্যে দিয়ে। আরো কত গভীরে সেটা আমরা জানি না, তবে চলো আমরা ওই দিকে যাই। এখনো এত বছর শতাব্দী হয়ে গিয়েছে বলে দেখো মাটি ভেঙে ভেঙে গিয়েছে, তাহলে এটা কোনো সুড়ঙ্গ পথই হবে। এরকম লম্বা আবার দরজাও দেখা যাচ্ছে। এখনো সেই তখনকার যুগের নকশা বেঁচে রয়েছে। এদিকে একটু যাবো বুবু? আমার ভয় ভয় করছে। চলো আমার পিছনে এসো। দাঁড়াও 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 দাঁড়াও, আমাকে যেতে দাও। ওরে বাপ রে বুবু, এখানে তো আরো একটা কুয়া রয়েছে গো। এই কুয়োটা কিচ্ছু দেখা যাচ্ছে না, ভেতরে এত গাছ জন্মে গিয়েছে, কিন্তু আমি দূর থেকে দেখালে কুয়ো স্ট্রাকচারটা বোঝা যাবে। এই যে গোল, এই সেই দুর্গের প্রাচীর, সময়ের সাথে সাথে যে নিজের ক্ষয় রোধ করতে পারেনি। উফ, কি দুর্দান্ত লাগছে। এদিক থেকে কুয়াটাকে একটু দেখাই। বাপ রে, বিশাল ডিপ। আমার রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে এই কুয়োর পাশে দাঁড়িয়ে। বুবু, তুমি এত ডিপ কুয়ো দেখেছো কোনোদিনও? আমি সত্যি দেখিনি এত এত ডিপ। এত ডিপ এবং এত বড়। সেটাই, এত বড়। এই প্রাচীরটা দেখো পুরো হেলে গেছে, কিন্তু কি ড্রামাটিক লাগছে ওয়েদারটাকে। এখানে আর কেউ নেই, শুধু আমরা দুজনই রয়েছি। সত্যি পালামো ফোর্টে এসে আমরা মুগ্ধ মুগ্ধ। মানে আমি বলে বোঝাতে পারবো না, ইতিহাস আর প্রকৃতির সংমিশ্রণ এত পাশাপাশি আমাদের জন্য দু হাত মেলে রেখেছে। আমাদের শুধু নামার রাস্তাটা দেখো। দিকটাতে বেসিক্যালি আর কিছু নেই, মানে পুরোটাই জঙ্গলে ভরে গিয়েছে। আমারও তাই মনে হচ্ছে, শুধুমাত্র একটা রাস্তার ট্রেল দেখতে পাচ্ছি, ওই জন্য ট্রেলটা ধরে একটু হাঁটা, যদি কিছু দেখতে পাই। এই ফুলটা কি ফুল গো? এনি আইডিয়া? না। প্লিজ তোমরা যারা এই ভিডিওটা দেখছো, যদি কেউ এই ফুলটার নাম জানো জানিও। বুঝতে পারছি না ফুলটা বিষ ফুল কি অন্য ফুল, যার জন্য আমি ফুলটাতে হাত দিচ্ছি। চলো চলো, হাত দিতে হবে না, প্রকৃতির মাঝে আছে, ও প্রকৃতির মাঝেই থাক। এদিকে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, পুরোটা জঙ্গল হয়ে গিয়েছে। ওকে, এদিকে রাস্তা ক্লোজ বলছে বুবু, তাই আমরা আর বেশি রিস্ক নিচ্ছি না। এখন আমরা ওই দিকটাতে এক্সপ্লোর করব। আমরা ঘেমে গেছি, সেই হিউমিড ওয়েদার, বৃষ্টি পড়ছে, আর তার সাথে এই যে চাপা একটা অ্যাডভেঞ্চারের উত্তেজনা, সব মিলিয়ে আমাদের দর দর করে ঘাম হচ্ছে। কিন্তু ওর থিটো দারুণ দারুণ। পালামৌ দুর্গ শুধুমাত্র একটা জায়গা নয়, এই এক অনুভব, যেখানে ইতিহাস, প্রকৃতি আর বিস্তৃত গল্প একসঙ্গে শ্বাস নেয়। দেওয়ালে ফাটল থেকে জন্ম নেওয়া ছোট ছোট গাছ দেখে আজ মনে হচ্ছিল যে এই গাছগুলোই হয়তো প্রাচীন সৈন্যদের আত্মার মতো এখনো এই দুর্গকে কিন্তু আগলে রেখেছে। এইটা বোধহয় তখনকার দিনে প্রহরী দুর্গ ছিল। বাপরে, বাপরে, পুরো অন্ধকার। আর এখানে এই যে, মানে সত্যি আমরা মানুষ, আমাদের মানও আছে আবার হুঁশও আছে। ওই জন্যই বোধহয় এইসব ঐতিহাসিক জায়গায় এইভাবে ধ্বংস করছি। বাপরে, ভীষণ গা ছমছমে অভিজ্ঞতা বন্ধুরা। মানে সাপ খুব যে কোনো মুহূর্তে থাকতে পারে। আর এই স্টেপগুলোও কি বড় বড়। আমি চেষ্টা করছি ওঠার। বাপরে, উপরে আলো দেখা যাচ্ছে। এটা ওই পরীক্ষার ওপর আর কি, দুর্গের যে প্রাচীর
সেই প্রাচীরের ওপরটা খুব রিস্কি। মানে তোমরা যারা আসবে আমি তোমাদের কি সাজেস্ট করবো বুঝতে পারছি না। উঠতেও পারো, আবার ভয় লাগলে ছেড়ে দিও, স্কিপ করে যেও। নিচটা দেখাই। আরে বাপরে বুবু, ভয় লাগছে, ভীষণ ভয় লাগছে। মানে বৃষ্টির মধ্যে আমি একদম পা টিপে টিপে হাঁটছি। আরে বাপরে, এটা কি? ওহ, এই অভিজ্ঞতা। দেখো এইদিকেও চলে গেছে রাস্তা। আমি আর দিকে যাওয়ার রিস্কটা নিচ্ছি না। ওই দিকে দেখো, ওই নিচে এইখানে দুটো ওই যে রাস্তা ভাগ হয়ে গেছে, ডান দিক আর বাঁ দিক। আমরা দুদিকে গিয়েছিলাম। এই যে চারিধারের পরীক্ষা। ওই সুনীল গঙ্গোপাধ্যায়ের ওই কাকাবাবুর উপন্যাসটা ছিল না, ভয়ঙ্কর সুন্দর। তো আমি পালামো ফোর্টের দুর্গের ওপরে উঠে আমার একই নামটা মনে আসছে। পালামো ফোর্ট সত্যি ভয়ঙ্কর, কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর। উফ, আমার রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে বন্ধুরা। এই দিকের লুকটা দেখো। উফ ঠাকুর, কি দেখালে তুমি আজকে আমাকে। চারিদিকে পাহাড় আর তার মধ্যিখানে দুর্গ এখনো দাঁড়িয়ে আছে, জীর্ণ হয়ে গিয়েছে তবে ধ্বংস হয়ে যায়নি। আর এই জীর্ণ হয়ে যাওয়া দুর্গকে বাঁচিয়ে রাখা কিন্তু আমাদেরই কর্তব্য। তাই প্লিজ প্লিজ আমি আবারও রিকোয়েস্ট করছি, এখানে দেখলাম প্রচুর বোতল ছড়ানো, প্লাস্টিক ছড়ানো, চিপসের প্যাকেট ছড়ানো, দেয়ালে দেয়ালে খোদাই করে নাম লেখা। এগুলো করো না। আগেও বলেছি, এখনও বলছি, এগুলো আমাদের হেরিটেজ। এগুলোকে বাঁচানো আমাদেরই কর্তব্য, এর দায় আমাদেরই। এদিকটা দেখো, ঈশ্বরী আমি কি দেখছি। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, তবে আশা করি শুনতে পাচ্ছ বানরের কিচকিচ। এই গাছে এক পাল বানর বসে আছে, দেখো। অপূর্ব অপূর্ব অপূর্ব। পালামো ফোর্টের এই রূপ আমি আমার সারা জীবনে ভুলবো না। প্লিজ এসো তোমরা এখানে। উফ, সার্থক আসা আমাদের আসা সত্যিই সার্থক। এখন আমি আবার নামছি। নামার সিঁড়িটা দেখাই, এটা এতটাই ভঙ্গুর, দেখো এখান থেকে ফেটে দিনের আলো বেরোচ্ছে। বাপরে, আস্তে আস্তে নামতে হবে খুব। জানি না তোমরা দেখে বুঝতে পারবে কিনা, কিন্তু এই স্টেপটা কি খাড়াই আর কি বড় বড়, সেটা আমি বলে বোঝাতে পারবো না। তোমরা যারা আসবে প্লিজ ভীষণ কেয়ারফুলি খুব ধীরে ধীরে ওপরে উঠবে। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। আমার সেই ইউটিউবে দেখা হরিহর ফোর্টের কথা মনে পড়ে যাচ্ছে না, ওখানকার সিঁড়িগুলো এরকম খাড়াই। আমরা এখনো যাইনি, খুব ইচ্ছে রয়েছে ওখানে যাওয়ার। তবে আপাতত পালামো ফোর্টের এই সিঁড়ি আমাদের অ্যাডভেঞ্চারের কোটা আজকের মতো পূর্ণ করলো। বাপরে, ওরে, এই যে এই লেখাটা, দুজন ছিল, এক্ষুনি নাম লিখছিল, আমি বললাম বোঝালাম, তবুও ঝাঁক করে টাইটেলটা লিখলো, লিখে একজন বেরিয়ে গেল, আর একজন হ্যাঁ হ্যাঁ করে মাথা নেমে চলে গেল। কত বোঝাবে, কি কত বোঝাবে, নিজেদেরই কোনো জ্ঞান নেই। আমি এটাই ওপরে বলছিলাম যে শুধু পোশাক আশাক পরলেই শিক্ষিত ভদ্র হওয়া যায় না। এই সাধারণ সিভিল সেন্সগুলো যদি মানুষের মধ্যে না কাজ করে, আমরা জানি না আমরা আর কবে সভ্য হব। ইতিহাসকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম। গন্তব্য রাঁচি। চোখেও মেঘ আর মনেও মেঘ, এই তো জীবন। কখনো বৃষ্টি, আবার কখনো শুধুই ছায়া। তবে হ্যাঁ, এই ছায়ার কারণ কিন্তু এখন হলো বাজে ঘড়ি বিকাল 4:30। আর এটা মস্ত টেনশনের মধ্যে থেকে আমরা এখন গাড়ি চালাচ্ছি। প্রায় অন্ধকার হয়ে এসছে। আমাদের এখন ওই হাতি চলাচলের বিপজ্জনক জায়গা থেকে পেরোতে প্রায় 12-13 কিলোমিটার যেতে হবে। অন্ধকার প্রায় হয়ে এসছে, সবাই পালাচ্ছে রীতিমতো, আর আমাদের গাড়ি সবার শেষে। শেষ ভালো যার সব ভালো তার।
যতটা কেয়ারফুলি স্পিডে গাড়ি চালিয়ে আমাদেরকে সেফ জোনে পৌঁছে দেওয়া যায়, আমাদের এই দাদা কিন্তু তাই চেষ্টা করছিলেন। এই হলো বেতলা ন্যাশনাল পার্ক। যেহেতু এটা আগস্ট মাস, তাই এখন কিন্তু এই পার্ক বন্ধ রয়েছে, সাথে জিপ সাফারিও। তবে অক্টোবর থেকে এপ্রিল মাসের মধ্যে যে কোনো সময় তোমরা এখানে কিন্তু আসতে পারো জিপ সাফারি করার জন্য। আকাশটা অনেকক্ষণ থেকেই গুমড়ে ছিল, অবশেষে স্বস্তির নিঃশ্বাস। বেতলা থেকে রাঁচির ডিস্টেন্স প্রায় 162 কিলোমিটার, তাই বুঝতেই পারছো আমাদের কিন্তু আজ রাঁচিতে পৌঁছাতে বেশ রাত হবে। ও আর একটা ইম্পর্ট্যান্ট কথা, আমি নেতারহাটের ব্লগে কিন্তু আমাদের গাড়ির সমস্ত ডিটেলস দিয়েছিলাম। তবে আবারও বলছি, আমাদের 3 রাত 4 দিনের জন্য নেতারহাট, বেতলা আর রাঁচি ট্যুর করতে গাড়ির জন্য আমাদের দিতে হয়েছিল 12,000 টাকা। তোমরা চাইলে এটা 2 রাত 3 দিনের করতেই পারো, তার জন্য তোমাদের খরচ হবে 10,000 টাকা। হ্যাঁ, এটা কিন্তু সিজন ওয়াইজ ভ্যারি করে। তবে আমাদের এই দাদা কিন্তু শুধুমাত্র একজন গাড়ি চালক নন, ইনি একজন গাইডও বটে। অসম্ভব ভালো মনের মানুষ। আমি ওনার নাম্বার দিয়ে দিলাম, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। তবে আপাতত আমাদের আজকের এই ব্লগটা কিন্তু এই পর্যন্ত। দেখা হবে খুব শিগগির জলপ্রপাতের শহর রাঁচিতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালো মন্দ সমস্ত ওপিনিয়ন বা কোনো কোয়ারি থাকলে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করে বলতে পারো। আর চাইলে ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাদের পেজটা ফলো করে নিতে পারো। সবাই খুব 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 ভালো আর সুস্থ থাকো। টাটা।